হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকের নিউজ এবং এডিটোরিয়াল ডিসকাশনে সকলকে স্বাগত। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নিউজ রয়েছে, আমরা এগুলো ডিটেলসে আলোচনা করব। এর মধ্যে কী কী রয়েছে? ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস নিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে। এছাড়া সম্প্রতি গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হবে। তো গঙ্গাসাগর দ্বীপ আইল্যান্ড তার পার্শ্ববর্তী অঞ্চলে দক্ষিণে, পশ্চিমবঙ্গের দক্ষিণে যে সমস্ত আইল্যান্ডগুলো রয়েছে সেটা নিয়ে খুব গুরুত্বপূর্ণ স্টাডি আমাদের করতে হবে। সম্পাদকীয়তে রয়েছে সংস্কৃতি এবং মানুষের সাথে যে রিলেশন, ম্যান এনভায়রনমেন্ট রিলেশনের উপর খুব গুরুত্বপূর্ণ কিছু আর্টিকেল রয়েছে, সেটা ডিসকাস করব। ডিরোজিও, বেথুন এবং রাজা রামমোহন রায় নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক সিরিজ রয়েছে। তো সেখানে আমরা ইম্পর্টেন্ট সালগুলো দেখব এবং হিস্ট্রির জন্য যেটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর আমরা কিছু ম্যাপ স্টাডি করব রিলেটেড বিষয় যেগুলো রয়েছে সেইগুলো নিয়ে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি খুব গুরুত্বপূর্ণ দুটো নিউজ রয়েছে, খুব গুরুত্বপূর্ণ দুটো নিয়োগ হয়েছে সম্প্রতি, গতকালই হয়েছে। মুখ্য সচিব নিযুক্ত হয়েছেন বিপি গোপালিকা। পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে, এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন পরীক্ষাতে এমসিকিউতে জিজ্ঞাসা করা হবে। তো বিপি গোপালিকা এবং ডিজি, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, তিনি হচ্ছেন কে? রাজীব কুমার। রাজীব কুমার ডিজি এবং আমাদের মুখ্য সচিব তিনি হচ্ছেন বিপি গোপালিকা। তো এই দুটো খুব গুরুত্বপূর্ণ। এছাড়া এরপরে আমরা চলে যাব গঙ্গাসাগর অঞ্চলে মেলার প্রস্তুতি চলছে গঙ্গাসাগর দ্বীপে। তো গঙ্গাসাগর সম্পর্কে আমাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান জেনে রাখা প্রয়োজন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি গুগল ম্যাপ রয়েছে, সাগর আইল্যান্ড, হুগলি রিভার চলে এসেছে, হুগলি রিভারের একেবারে মোহনা অঞ্চলটা আমি এখানে ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে সাগর দ্বীপ। আমরা জানি সাগর দ্বীপ, যতগুলো দ্বীপ রয়েছে তার মধ্যে সবথেকে বড়। সাগর দ্বীপের ঠিক উত্তর পশ্চিমে রয়েছে নয়াচর, সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অঞ্চলের একটা গুরুত্বপূর্ণ দ্বীপ হচ্ছে নয়াচর। এবং এটা নিয়ে অতীতে বহু বিতর্ক হয়েছে। এখানে বিভিন্ন রকম কেমিক্যাল ইন্ডাস্ট্রি নিয়ে শুরু করে বিভিন্ন কারণে এখানে হলদিয়া রয়েছে, হলদিয়া শিল্পাঞ্চল রয়েছে, খুব গুরুত্বপূর্ণ। আর এখানে মৌসুনি আইল্যান্ড রয়েছে, এর পার্শ্ববর্তী অঞ্চলে মৌসুনি আইল্যান্ড রয়েছে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ এলাকা রয়েছে। বকখালি পর্যটন কেন্দ্র রয়েছে। আর যেটা আমরা জানব খুবই গুরুত্বপূর্ণ, ভারত এবং বাংলাদেশের মধ্যে ডিসপুটেড আইল্যান্ড একটা রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে নিউমুর আইল্যান্ড। নিউমুর আইল্যান্ড এইটা দেখতে পাচ্ছেন, এখানে ভারত বাংলাদেশ বর্ডার রয়েছে এবং ঠিক তার দক্ষিণে রয়েছে নিউমুর আইল্যান্ড। তো এইটা ঠিক এটা ভারতের অংশ না বাংলাদেশের অংশ সেটা নিয়ে কিছু ডিসপুট রয়েছে। তো এই নিউমুর আইল্যান্ড এটা কিন্তু অতীতে ছিল না, দীর্ঘ সময় ধরে ছিল না। 1971-এ ভোলা সাইক্লোন আসার পর এইখান থেকে নতুন একটা আইল্যান্ড উঠে আসে মাথা তোলে, যেটা নাম দেয়া হয়েছে নিউমুর। আর এটাই, এই আইল্যান্ডটাকেই বাংলাদেশের লোকরা বলে সাউথ তালপট্টি আইল্যান্ড। তো এটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম ডিসপুট হয়েছে। তো এটা আমাদের একটু জেনে রাখা প্রয়োজন রয়েছে। ভারতের আমাদের পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণে এটা অবস্থিত। আর কিছু বিষয় এর সাথে সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ঠিক কতটা পর্যন্ত আমরা আমাদের বাউন্ডারি ধরবো, আমাদের আমাদের যে আন্তর্জাতিক সীমারেখা সেটা কি এখানেই শেষ হয়ে যাচ্ছে স্থলভাগে? না, সমুদ্রে বেশ কিছুটা অঞ্চল 12 নটিক্যাল মাইল পর্যন্ত আমরা আমাদের টেরিটোরিয়াল রিজন ধরতে পারি, এটা আমাদের অংশ। আমরা ধরে থাকি সমুদ্র থেকে 12 নটিক্যাল মাইল এরিয়া পর্যন্ত। কিন্তু শুধুমাত্র এটা নয়, 200 নটিক্যাল মাইল পর্যন্ত, 200 নটিক্যাল মাইল আরও টোটাল একেবারে উপকূল অঞ্চল থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত অঞ্চলে এটাকে বলা হয় এক্সক্লুসিভ ইকোনমিক জোন। 200 নটিক্যাল মাইল পর্যন্ত ইইজেড বলা হয়। ইইজেড কি? এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এই জায়গাটাতে আমরা অর্থনৈতিক কাজ করতে পারি, অর্থাৎ মাছ ধরা থেকে শুরু করে সমুদ্রের নিচের সম্পদ আহরণ থেকে শুরু করে বিভিন্ন অর্থনৈতিক কার্যকলাপ আমরা 200 নটিক্যাল মাইল এলাকা পর্যন্ত করতে পারি। আর এই 12 পর্যন্ত আমরা সমস্ত কাজকর্ম, কারণ এটা আমাদের একেবারে স্থলভাগের মধ্যেই পড়ে যাচ্ছে 12 নটিক্যাল মাইল পর্যন্ত। তো যাই হোক, এটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং এই সীমারেখা নিয়ে বহু বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় চলে।
যখন অন্য কোনো দেশের মৎস্যজীবীরা এর মধ্যে ঢুকে পড়ে, তারা এখানে মৎস্য আহরণ করতে পারে না, সেটা নিয়ম নেই, তো তখন তাদের বন্দি রাখা হয় ইত্যাদি ইত্যাদি। বিভিন্ন সময় বিভিন্ন খবর এগুলো নিউজ পেপারে শুনে থাকবেন, তো এটা আমাদেরকে একটু জেনে রাখা প্রয়োজন। তো যাই হোক, আমরা এটা এখানে জানলাম। এরপর আমরা চলে যাব পরবর্তী নিউজে। এখানে দেখা যাচ্ছে কি 2 মাসে মোট 7 বার নেওড়াতে ফের বাঘ দর্শন, অর্থাৎ নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান ন্যাশনাল পার্কের কথা বলা হচ্ছে। তো নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানে বাঘের ছবি ধরা পড়েছে। তো বাঘের সংখ্যা আমরা জানি সম্প্রতি বৃদ্ধি পেয়েছে, ভারতের ক্ষেত্রে যথেষ্ট সংখ্যক বৃদ্ধি পেয়েছে, এবং যে পুরস্কারটা দেওয়া হয়েছিল 13টা দেশে মোট বাঘ রয়েছে সারা বিশ্বে, তো তার মধ্যে কিন্তু ভারতেই সব থেকে বেশি সংখ্যক রয়েছে। আর এর সাথে সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক রয়েছে, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রয়েছে, সেটা আমাদের একটু জেনে নেওয়া, এখানে রিভিশন করে নেওয়াটা দরকার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর ম্যাপ দিয়ে দেখানো রয়েছে, দার্জিলিংয়ে রয়েছে সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক। আমাদের মোট 6টা ন্যাশনাল পার্ক রয়েছে, দার্জিলিংয়ে রয়েছে সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক, আর নেওড়া ভ্যালি যেটা নিউজে আমরা এইমাত্র দেখলাম সেটা রয়েছে কালিম্পং ডিস্ট্রিক্টে। কালিম্পং ডিস্ট্রিক্টে রয়েছে নেওড়া ভ্যালি। আর জলদাপাড়া ন্যাশনাল পার্ক, বক্সা ন্যাশনাল পার্ক, জলদাপাড়া এবং বক্সা, এই দুটো রয়েছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে জলদাপাড়া এবং বক্সা। আর গরুমারা, গরুমারা ন্যাশনাল পার্ক, গরুমারা ন্যাশনাল পার্কটা রয়েছে জলপাইগুড়িতে। জলপাইগুড়িতে গরুমারা ন্যাশনাল পার্ক। তো এই 5টা ন্যাশনাল পার্ক আমাদের নর্থ বেঙ্গলে রয়েছে। কিছু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিগুলো সবকটাই গুরুত্বপূর্ণ এখানে, যেমন হচ্ছে সেঞ্চল, জোরপোখরি, মহানন্দা, বল্লভপুরটা যদিও এখানে, তো মহানন্দা, জোরপোখরি এবং সেঞ্চল এই তিনটেই রয়েছে দার্জিলিং ডিস্ট্রিক্টে। আর নেওড়া ভ্যালির সাথে চাপড়ামারি, পাখিবিতান এই দুটো জলপাইগুড়ির মধ্যে চলে আসছে। আলিপুরদুয়ারে বক্সা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বক্সা ন্যাশনাল পার্কের সাথেই রয়েছে। তো আর উত্তর দিনাজপুরে রয়েছে রায়গঞ্জ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এই প্রত্যেকটা থেকে কিন্তু প্রশ্ন হয় ডাব্লিউবিসিএস প্রিলিমসে, বিগত বছর দেখলেই বোঝা যাবে, প্রত্যেকটা থেকে কিন্তু প্রশ্ন এসেছে। আর এই বল্লভপুরটা রয়েছে বীরভূমে, বল্লভপুরে রয়েছে বীরভূমে। বেথুয়াডাহারি নদিয়ার গুরুত্বপূর্ণ একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। রামনাবাগান ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি পূর্ব বর্ধমানের একটা গুরুত্বপূর্ণ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। চিন্তামণিকর বার্ড স্যাংচুয়ারি, এটা রয়েছে আমাদের সুন্দরবন, আমাদের নর্থ সাউথ 24 পরগনা অঞ্চলে, সাউথ 24 পরগনা চিন্তামণিকর। বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এটা রয়েছে উত্তর 24 পরগনাতে। আর এখানে সুন্দরবন ন্যাশনাল পার্ক রয়েছে, আমাদের সুন্দরবন ন্যাশনাল পার্ক, যেটা দক্ষিণ বঙ্গের একমাত্র ন্যাশনাল পার্ক, মোট 6টা ন্যাশনাল পার্কের মধ্যে একটা। আর দক্ষিণ 24 পরগনাতে রয়েছে ওয়েস্ট সুন্দরবন ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, লোথিয়ান দ্বীপ, লোথিয়ান আইল্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, হলিডে আইল্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এগুলো সব হলিডে আইল্যান্ডটা, এগুলো সব পড়ছে আমাদের দক্ষিণ 24 পরগনার মধ্যে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এবং ন্যাশনাল পার্ক থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে কিন্তু প্রচুর রিপিট হয়ে থাকে প্রশ্ন, তো এটা আমাদের দেখতে হবে। আচ্ছা, এরপর আমরা চলে যাব মুখ্য সচিবের তলব জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশনের। তো মুখ্য সচিব যিনি ছিলেন তাকে তলব করা হয়েছে, এর আগে যিনি মুখ্য সচিব ছিলেন তার কথাই বলা হচ্ছে এখানে, হরিকৃষ্ণ দ্বিবেদী, ওনাকে তলব করা হয়েছে অনগ্রসর শ্রেণী কমিশন, অর্থাৎ যেটাকে আমরা বলি ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড কাস্ট, যারা ওবিসি রয়েছেন তাদের জন্য যে কমিশন, তো সেই কমিশন থেকে তলব করা হয়েছে। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই কমিশনটা তৈরি হয়েছে কিন্তু 1993-তে, 1993 14th আগস্ট, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস এটা তৈরি হলো। কিন্তু সেই সময় এটা সংবিধান স্বীকৃত বডি ছিল না। আচ্ছা, এটা তৈরি হওয়ার পেছনে ইতিহাসটাও খুব গুরুত্বপূর্ণ, সেটা আমাদের জানতে হবে। তো এই সময় একটা কেস হয় 1992-তে, সেটা হচ্ছে
ইন্দ্রা সাইনি অ্যান্ড আদার ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। ইন্দ্রা সাইনি কেস খুবই গুরুত্বপূর্ণ একটা মামলা ছিল। তো সেইখানে যেটা জাজমেন্ট উঠে আসে যে এরকম একটা কমিশন, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস, এটা তৈরি করা প্রয়োজন আছে। তো ইন্দিরা সাইনি কেসের পর 1992-তে এটা ঘোষণা হয় এবং 1993-তে এই কমিশনটা এক্সিস্টেন্সে আসে। 14 আগস্ট এই ডেটটা গুরুত্বপূর্ণ। এবং এনসিবিসি এরা কিন্তু মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্টের আন্ডারে কাজ করে। মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, মিনিস্ট্রি অফ সোশ্যাল, আমরা মিনিস্ট্রি থেকেও, মিনিস্ট্রিগুলো আমাদের প্রত্যেকটা জানা উচিত, সেখান থেকে প্রশ্ন আসতে দেখা যাচ্ছে, প্রিলিমস মেন্সে দু জায়গাতেই প্রশ্ন আসবে। তো সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্টের আন্ডারে এটা কাজ করে। এবং আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 102তম অ্যামেন্ডমেন্টে এটাকে একটা কনস্টিটিউশনাল বডি স্বীকৃতি দেওয়া হয়েছে, অর্থাৎ বর্তমানে এটা কিন্তু একটা সংবিধান স্বীকৃত বডি। এবং সংবিধানের আর্টিকেল 338-এর বিতে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসের কথা বলা রয়েছে। অ্যাট প্রেজেন্ট এটা কিন্তু একটা সংবিধানের স্বীকৃত বডি, একটা খুব গুরুত্বপূর্ণ বডি। তো এই সমস্ত ইনফরমেশনগুলো আমাদেরকে প্রত্যেকটা মনে রাখতে হবে, প্রত্যেকটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এরপর আমরা চলে যাব ইকোনমিতে। যদিও এগুলো নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি, আমরা ছোট করে আরেকবার দেখে নেব। 72,000 কিন্তু সেন্সেক্স ছাড়িয়ে গেছে, 72,000 পয়েন্ট, যেটা একটা রেকর্ড, নতুন নজির। কেন হয়েছে এটা? আমেরিকার পরের বছর 3 দফায় সুদ কমানোর সম্ভাবনা রয়েছে, ভারতেও কিন্তু সুদ কমবে। এবং দেশের অর্থনীতিতে আস্থা রাখছে বিদেশি বিনিয়োগকারী যারা রয়েছে বা যারা বিনিয়োগকারী রয়েছেন, তারা মনে করছেন আগামী দিনে ভারতের যে অর্থনৈতিক বৃদ্ধি সেটা কিন্তু হতে থাকবে বা বাড়তে থাকবে। এর আগে আমরা জেনেছি যে ভারত কিন্তু অলরেডি গ্লোবাল জিডিপির 16% এই আর্থিক বছরে কন্ট্রিবিউট করেছে, 16%। তো এই যে গ্রোথটা, এটা কিন্তু বজায় থাকবে, তারা এটা মনে করছেন। মিউচুয়াল ফান্ডের মতো দেশীয় আর্থিক সংস্থাগুলিতে প্রচুর লগ্নি হয়েছে, এটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। এবং লোকসভা নির্বাচনে শক্তিশালী সরকার আসার প্রত্যাশা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ইকোনমিক স্টেবিলিটি রাখতে গেলে পলিটিক্যাল স্টেবিলিটিটা প্রয়োজন, এবং পলিটিক্যাল স্টেবিলিটি থাকে যদি, অর্থাৎ যদি কোয়ালিশন গভর্নমেন্ট না হয়, যদি একটা স্ট্রং গভর্নমেন্ট হয়, স্ট্রং গভর্নমেন্ট হলে কী হবে, সেখানে ডিসিশন মেকিংয়ের সুবিধা হবে, কারণ সেখানে যে কোনো বিল পাশের ক্ষেত্রে সেটা সুবিধাজনক, ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় থাকে, এবং সেটা আমাদের অর্থনীতিকে কিন্তু প্রভাবিত করে। সম্প্রতি যে 5 রাজ্যের নির্বাচন ছিল, সেখানেও তার একটা পজিটিভ ফল, মানে স্টেবল গভর্নমেন্ট আসার যে ইঙ্গিত সেটা পাওয়া গেছে, এবং তারপর থেকেই এই সেন্সেক্সে কিন্তু উত্থানটা দেখা গিয়েছিল। তো এটার সাথে একটা ডাইরেক্ট কানেকশান আছে, এখান থেকে এটা স্পষ্ট। আচ্ছা, একই সাথে সোনার দাম কিন্তু 64,000 টাকা ছুঁয়েছে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। কেন এরকম হচ্ছে? লগ্নি পণ্য হিসেবে সোনার চাহিদা বৃদ্ধি মূল কারণ, এটা অলরেডি আমরা আলোচনা করেছি। লগ্নি ইনভেস্টমেন্ট, যারা ইনভেস্টর রয়েছেন, যারা বিনিয়োগ করবেন, তারা এটাকে সবথেকে সেফেস্ট বলে মনে করেন, অর্থাৎ এর দাম কিন্তু কখনোই হঠাৎ করে অনেক বেশি কমে যাবে না, ঊর্ধ্বমুখী হতে থাকবে। এটা এমন একটা দ্রব্য। তো তার ফলে কি হয়, শিওর রিটার্নের আশা থাকে, তো সেখানে সেই জন্য সকলে যদি এখানে ইনভেস্ট করতে আসেন, তাহলে চাহিদায় অনেক বেশি বেড়ে যাবে, এবং তার ফলে এর দামটাও কিন্তু বাড়বে। তো এটা একটা অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। এবং জানুয়ারির মাঝামাঝি বিয়ের মরশুম শুরু হবে, তো তার ফলেও এটা কিন্তু দেখা যাচ্ছে, এটা হচ্ছে। তো অর্থনীতিতে এই দুটো খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে, সেটা হচ্ছে দেশীয় প্রযুক্তির চ্যাটবট ভারত জিপিটি, এটা আসতে চলেছে। আইআইটি বোম্বের সাথে রিলায়েন্স জিও ইনফোকম, তারা এটা কিন্তু যৌথভাবে এই দেশীয় প্রযুক্তির চ্যাটবট ভারত জিপিটি এটা আনতে চলেছে। তো খুব গুরুত্বপূর্ণ, আইআইটি বোম্বে এবং রিলায়েন্স জিও, এরা দুজনে কিন্তু এটা আনতে চলেছে। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, কিন্তু যে কোনোভাবে প্রশ্ন হতে পারে। আচ্ছা, তো এরপর আমরা চলে যাব সম্পাদকীয়। সম্পাদকীয়তে কী দেখব? এখানে মানুষের সাথে পরিবেশের একটা খুব সুন্দর রিলেশন বিষয়ে বলা রয়েছে। প্রথমে সংস্কৃতির ডেফিনেশন দেওয়া আছে, যেটা খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন জায়গাতে এটাকে ব্যবহার করা যেতে পারে। কালচার বিষয়ে যে কোনো লেখার ক্ষেত্রে এই প্রথমে দুটো প্যারা কিন্তু ব্যবহার করা যেতে পারে, আমি আসবো এটাতে। এবং তারপরের অংশ যেটা, সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ। পরিবেশ কিভাবে মানুষের মানসিক স্থিতিতে, মানসিক বিষয়ের উপর প্রভাব বিস্তার করে, ন্যাচারাল এনভায়রনমেন্ট, সেই বিষয়ে এখানে একদম উদাহরণসহ আলোচনা করা আছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তো সংস্কৃতি হচ্ছে একটা বাংলা শব্দ, যার ইংরেজি প্রতিশব্দ কালচার বা কর্ষণ করা। সংস্কৃতি অর্থে কৃষ্টি শব্দটিও ব্যবহার করা হয়, কৃষ্টি অর্থটিও ব্যবহার করা হয়।
মূলত সংস্কৃতি হচ্ছে ব্যক্তি বা মানুষের বা কোনো জাতির শিক্ষা দীক্ষা, বিচার বুদ্ধি, আচার ব্যবহার, অনুষ্ঠান পালন, চালচলন, খাদ্যাভ্যাস, শিল্পকর্ম, সৃজনশীলতা, সাহিত্য চর্চা, রীতিনীতি, সমষ্টিগত জ্ঞান, নীতিবোধ, বিশ্বাস প্রভৃতির একত্রিত মার্জিত রূপ, সামাজিক বিচার, জীবনযাত্রার প্রণালী বা জীবনধারাকেই বলা হয় সংস্কৃতি। তো একেবারে সুন্দর একটা ডিটেল ডেফিনেশন দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় উল্লেখ্য, সেটা হচ্ছে সংস্কৃতির দুটো দিক থাকে। একটা হচ্ছে বস্তুগত, মেটেরিয়ালিস্টিক, আর একটা হচ্ছে অবস্তুগত। বস্তুগতর মধ্যে কোনগুলো আসবে? এই খাদ্যাভ্যাস, শিল্পকর্ম, তার পোশাক আশাক, এইগুলো বস্তুগত সংস্কৃতির মধ্যে আসবে। এবং এই শিক্ষা দীক্ষা, বিচার বুদ্ধি, আচার ব্যবহার, জ্ঞান, এই সমস্ত দিকগুলো, সাহিত্য চর্চা, এগুলো কিন্তু অবস্তুগত দিকের মধ্যে আসবে। তো এই দুটো খুব গুরুত্বপূর্ণ, আমরা এটাকে ইন ডিটেল ব্যাখ্যা করতে পারি এবং এই ডেফিনেশনটা কিন্তু এখান থেকে খুব সুন্দর দেওয়া রয়েছে। আচ্ছা, এরপর ক্লাসিফিকেশন করা রয়েছে। কীরকম ধরনের? বিভিন্ন ক্লাসিফিকেশন হতে পারে: আদিবাসী সংস্কৃতি, গ্রাম্য সংস্কৃতি, নাগরিক সংস্কৃতি, বাসস্থান, পোশাক পরিচ্ছদ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ক্লাসিফিকেশন এর মধ্যে আসতে পারে। আচ্ছা, এখানে মূল যেটা বলতে চাওয়া হচ্ছে সেটা হচ্ছে কি, মানুষের মধ্যে পরিবেশ সম্পর্কে যে প্রতিমূর্তি রয়েছে সেটাকে বলা হচ্ছে পরিবেশগত বেদন বা পরিবেশগত উপলব্ধি। ঠিক আছে, পরিবেশগত বেদন এই টার্মটা বিভিন্ন জায়গাতে পাওয়া যায়। যাই হোক, এটার মিনিং হচ্ছে এটা, মানুষ পরিবেশ সম্পর্কে তার কি ধারণা রয়েছে, প্রতিমূর্তি রয়েছে সেটা। এবং এই প্রতিমূর্তিটাই ঠিক করে মানুষ পরিবেশের সঙ্গে কিভাবে আচার আচরণ করবে, পরিবেশকে কী চোখে দেখবে, কীভাবে তাকে কাজে লাগাবে। এবং এই ধারণাগুলো ছিল বলেই রবীন্দ্রনাথ, জীবনানন্দ, সত্যেন্দ্রনাথ, মাইকেল মধুসূদন, এরা কিন্তু কবিদের অনুভূতি, পরিবেশ উপলব্ধি, প্রকৃতি ভাবনা, এটা কবিতার মাধ্যমে তারা ফুটিয়ে তুলেছেন। আবার ঠিক তেমনি আধুনিক সময়ে নবীন প্রবীণ প্রজন্মের কবিতার শিরোনাম পংক্তিগুলোর মধ্যে কবিদের নিজস্ব পরিবেশ চিন্তা চেতনার বিচ্ছুরণ দেখা গেছে। এবং সেটার কারণ কি? সেটা কিন্তু এই পরিবেশগত বেদন, অর্থাৎ পরিবেশ সম্পর্কে তাদের কি ভাবমূর্তি, তাদের কি চিন্তা ভাবনা, তাদের কি প্রকাশ, সেইগুলো এখানে উঠে আসছে। আর গুরুত্বপূর্ণ এখানে এই যে শৈল শহর বা কোনো অঞ্চলে মানুষ যখন বেড়াতে যাচ্ছেন, তার ফলে পরিবেশের সাথে কিন্তু তিনি স্বতঃস্ফূর্তভাবে মিশে গেলেন, একাত্ম হয়ে গেলেন, এবং সেই মনোজগতে সেই পরিবেশের, প্রকৃতির যে প্রতিবিম্ব, যে ছাপ, তার রেশ কিন্তু বহুদিন পর্যন্ত রয়ে যায়। অর্থাৎ এইটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটা মনোবৈজ্ঞানিক ব্যাপার এখানে তুলে ধরা হয়েছে, যেটা দেখতে পাওয়া যায় যে কোনো একটা জায়গাতে হয়তো মানুষ কেউ বেড়াতে গেছে, তিনি সেই পরিবেশের সাথে একাত্ম হয়ে গেলেন, তিনি মিশে গেলেন, এবং সেটা কিন্তু তার মনের ওপর এফেক্ট ফেলে। এটাই এখানে মূল বলতে চাওয়া হচ্ছে, তার মনের ওপর এফেক্ট ফেলে সেই পরিবেশটা, এবং সেটা কি করে, সেটা দীর্ঘদিন তার ছাপটা থেকে যায়। এবং গ্রামাঞ্চলের মানুষের স্থানীয় এলাকার আবহাওয়া, গাছগাছালি, পুকুর, দিঘি, এই সমস্ত সাথে সাধারণ গ্রামাঞ্চলের মানুষ বসবাস করেন, তার ফলে কি হয়, তাদের মধ্যে একটা পরিবেশগত উপলব্ধি শহরের মানুষের থেকে অনেকটা এগিয়ে থাকে। ওইটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলা রয়েছে, তুলে ধরা হয়েছে। তো যাই হোক, উল্টো দিকে তথাকথিত শহর সংস্কৃতিতে বৃক্ষ জলাভূমিকে বিনাশ, ধ্বংস করে বহুতল নির্মাণ, এটা কিন্তু মানুষ করে চলেছে। যাই হোক, বিশ্ব উষ্ণায়ন কথা ইত্যাদি ইত্যাদি সেটা বলা রয়েছে, তার ফলাফলটা কী হচ্ছে সেটা বলা হয়েছে। এবং যদিও বর্তমান সময়ে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, ব্যাটারি চালিত যান, ভবিষ্যতে ইলেকট্রিক চালিত যানবাহন খুব শীঘ্রই বাজারে অনেক বেশি চলে আসবে, সেটার কথা বলা হয়েছে। তো যাই হোক, মূল বিষয়টা হচ্ছে পরিবেশ মানুষের মনের উপর যে প্রভাব ফেলে এবং তার ফলশ্রুতি কী হয়, সেটা নিয়ে এই পরিবেশগত উপলব্ধি বা পরিবেশগত বেদন যে টার্মটা এখানে ব্যবহার করা হচ্ছে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই যে মনের ওপর এফেক্ট ফেলে আমাদের পরিবেশ কীভাবে, খুব সুন্দর করে এখানে ব্যাখ্যা রয়েছে। আমরা এখান থেকে অনেক কিছু আমাদের লেখার মধ্যে, ডেসক্রিপটিভ রাইটিংয়ের মধ্যে কিন্তু সেটা নিতে পারি। আচ্ছা, এরপর আমরা দেখব সতীদাহ প্রথার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ সরব নগজারণের অগ্রদূত হিসেবে ডিরোজিওর কথা এখানে বলা রয়েছে। তো ডিরোজিওর একটা খুব বিখ্যাত রচনা রয়েছে, দ্য ফকির অফ জাঙ্গিরা এবং মেট্রিক্যাল টেল। এই দুটো অ্যাকচুয়ালি সতীদাহ প্রথার বিরোধী একটা কাব্য, দ্য ফকির অফ জাঙ্গিরা। এই টপিকটা নিয়ে প্রশ্ন হতে পারে যে ফকির অফ জাঙ্গিরা এটা লিখেছিলেন ডিরোজিও, তো সেই টপিকটা কিসের উপর লিখেছিলেন? তিনি সতীদাহ প্রথা বিরোধী এই লেখাটা তিনি লিখেছিলেন। তো ডিরোজিও জন্ম নিচ্ছেন 1809 সালের 18 এপ্রিল এবং 1831 সালে তিনি 26 ডিসেম্বর প্রয়াত হয়েছিলেন। খুব অল্প সময়ে জীবিত ছিলেন, কিন্তু তার মধ্যেই তিনি নবজাগরণে ব্যাপকভাবে সাড়া ফেলেছিলেন।
তো রাজা রামমোহন রায় 1772 সালে জন্মেছিলেন, কিন্তু রাজা রামমোহন রায় দীর্ঘ সময় সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন করেন এবং জনমত তৈরি করে বেন্টিঙ্কের সহায়তায় 1829-এ এই সতীদাহ প্রথা রদ হয়েছিল। তো যাই হোক, ডিরোজিওর বিষয়ে বলা রয়েছে তিনি ইন্ডিয়ান গেজেট সংবাদপত্রে কাজ করার পর হিন্দু কলেজে শিক্ষকতার পদে তিনি যোগ দিলেন। তো যাই হোক, কর্মচ্যুত হয়েছিলেন এক সময়, পরে ইস্ট ইন্ডিয়া নামে একটা পত্রিকা প্রকাশ করেন। সবগুলো কিন্তু হিস্ট্রির খুব গুরুত্বপূর্ণ, ফ্রিডম স্ট্রাগল মুভমেন্ট, মডার্ন ইন্ডিয়ার খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তো যাই হোক, তিনি সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনের একজন সমর্থক ছিলেন। ফকির অফ জাহাঙ্গীরা কখন লিখছেন? তার মনে গভীরভাবে এটা প্রভাব বিস্তার করেছিল। ইংরেজ শাসকদের দিয়ে বিধান তৈরি করে সতীদাহ প্রথা বন্ধ করে দেওয়ার উদ্যোগ ডিরোজিওর মনে গভীর রেখাপাত করে। তো তার ফলেই ফকির অফ জাহাঙ্গীরা তিনি লিখছেন। 1828-এ এটা প্রকাশিত হয়েছিল, আখ্যান কাব্য। তো সেখানে তিনি প্রত্যেকের কথা কিন্তু উল্লেখ করেছেন, এবং এরপরে এই কাব্য প্রকাশের 1 বছরের মধ্যেই সতীদাহ প্রথা আইন করে পাশ হয়ে যায়, এবং তার সাথে সাথে ডিরোজিও একটা দীর্ঘ কবিতা লিখে ফেলছেন ক্যালকাটা গেজেটে, যেটা প্রকাশিত হচ্ছে। তো সেখানে এই বেন্টিংকের কথা এবং রাজা রামমোহনের কথা, তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করা ইত্যাদি বিষয়ে তিনি এটা লিখেছিলেন। তো যাই হোক, এরপরে বেথুনের কথা বলা আছে। 1848-এ তিনি কলকাতায় এসে উপস্থিত হলেন, এবং 1849-এ প্রতিষ্ঠা হলো বেথুন স্কুল, ক্যালকাটা ফিমেল স্কুল নামে, যেটা পরবর্তীকালে বেথুন স্কুল নাম হয়। সেই মুহূর্তে ক্যালকাটা ফিমেল স্কুল নামে প্রতিষ্ঠা হয়েছিল 1839-এ। খুব গুরুত্বপূর্ণ, সেই সময় এই মহিলাদের একেবারেই তাদেরকে সুযোগ দেয়া হতো না শিক্ষা দীক্ষার। তো সেখানে প্রথমবার ক্যালকাটা ফিমেল স্কুল 1849-এ স্থাপন করছেন। তো বেথুন সাহেবের এই বিদ্যালয় স্থাপিত হলো। পরবর্তী সময় এটা আরও বেশি বৃদ্ধি পেয়েছিল, তোমরা জানি। ইয়ং বেঙ্গল তৈরি করেছিলেন ডিরোজিও, যারা সমাজের গোঁড়া বিভিন্ন যে সমস্ত বিষয় সেটার বিরুদ্ধাচারণ করতেন। যাই হোক, রক্ষণশীলা এই সময় খুব বেশি শক্তিশালী ছিলেন, এবং এই ইয়ং বেঙ্গলটা খুব বেশি ফলপ্রসূ হতে পারেনি, একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যেই ছিল। কারণ হচ্ছে এটা সাধারণ মানুষের মধ্যে খুব একটা প্রভাব বিস্তার করতে পারেনি। কিন্তু যাই হোক, ডিরোজিও খুব অল্প সময়ের মধ্যেই তার বিভিন্ন লেখা এবং তার আন্দোলনের মাধ্যমে, নববঙ্গ আন্দোলনের মাধ্যমে তিনি ইতিহাসে কিন্তু অমর হয়ে রয়েছেন। তো এইখানে এই সমস্ত ইনফরমেশানগুলো আমাদেরকে নিতে হবে, খুব গুরুত্বপূর্ণ এই সব নিউজ এবং আর্টিকেল ডিসকাশন। এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।